মাত্র 4 দশক আগে যে দেশ বিশ্বের সবথেকে দরিদ্র দেশগুলোর একটি ছিল, দারিদ্রতা আঁকড়ে ধরেছিল যে দেশটিকে, সেখান থেকে কিভাবে তারা বর্তমানে 17 ট্রিলিয়ন জিডিপি নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। বিশ্বের ফ্যাক্টরি নামে পরিচিত এত অল্প সময়ে গ্লোবাল সুপার পাওয়ার হয়ে ওঠা চায়নাকে নিয়েই আজকের ভিডিও। চায়না কিভাবে একটি গরিব দেশ থেকে মাত্র 40 বছরের ব্যবধানে পৃথিবীর অন্যতম ধনী এবং ক্ষমতাশালী দেশে পরিণত হলো। বিশ্বের সব বড় বড় কোম্পানিগুলো কেন চায়নাতেই তাদের প্রোডাক্ট তৈরি করছে? আমেরিকা এবং রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো কেন চায়নাকে তাদের নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে? সারা পৃথিবীকে গ্রাস করার জন্য চায়নার সিক্রেট পরিকল্পনাগুলো কি? এইসব সিক্রেট এবং চায়নার মাস্টার প্ল্যানগুলো নিয়েই এই ভিডিওতে কথা বলবো আপনাদের সাথে। চলুন শুরু করি। বাজারে তুলনামূলকভাবে একটু দামি জিনিসের কোনো কম দামি ভার্সন দেখলে সবার আগে আপনার মাথায় কি চলে আসে? এটা মনে হয় চায়নার প্রোডাক্ট, তাই না? কোনো সস্তা জিনিস দেখে চায়নার জিনিস বলা এটা খুবই কমন একটা ব্যাপার হয়ে গেছে। ছোটবেলা থেকে আমরা এমনটাই দেখে এসেছি। এখন প্রশ্ন হচ্ছে, চায়না কি শুধু কম দামি জিনিসই বানায়? এর উত্তর হলো না। কারণ বিশ্বের এমন অনেক নামি দামি লাক্সারি ব্র্যান্ড আছে যাদের প্রোডাক্ট কিন্তু তৈরি হয় এই চায়নাতেই। এই যে সারা পৃথিবীতে অ্যাপলের প্রোডাক্ট নিয়ে এত বেশি হইচই, সেই অ্যাপলের আইফোন ম্যাক্স সহ প্রায় সব প্রোডাক্টই কিন্তু তৈরি হয় চায়নাতেই। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এত বড় বড় ব্র্যান্ডগুলো তাদের নিজেদের দেশ রেখে কেন চায়নাকেই তাদের ফ্যাক্টরি হিসেবে ব্যবহার করছে? এর উত্তর পেতে হলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। সময়টা 80-র দশক। চায়না তখন চরম দারিদ্রতার মুখোমুখি হয়েছিল। দেশে এত বিশাল জনসংখ্যা নিয়ে হিমশিম খাচ্ছে তৎকালীন চীন সরকার। না আছে খাবার, না আছে আয় রোজগার। এই বিপুল সংখ্যক জনগণের কথা মাথায় রেখে চীন সরকার একটি বড় ডিসিশন নিতে বাধ্য হলো। যেভাবেই হোক জনসংখ্যাকে সমস্যা না বানিয়ে সম্পদে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে তারা অদ্ভুত একটা কাজ করে বসল। একটা নির্দিষ্ট সময়ের জন্য চায়নায় সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে দেওয়া হলো। যাও বাবা, অনেক পড়াশোনা করেছ, এবার প্র্যাকটিক্যাল কাজকর্মে লেগে যাও। অর্থাৎ একাডেমিক পুঁথিগত পড়াশোনা বাদ দিয়ে সবাই কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দিল। একটা নির্দিষ্ট সময় ধরে চলছিল এই এক্সপেরিমেন্ট। কিন্তু দেখা গেল ওই সময়ের অনেক আগেই তারা যথেষ্ট পরিমাণ দক্ষ হয়ে উঠল। এর ফলে চায়নায় এই বিশাল জনসংখ্যা তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হলো। সাধারণ মানুষ এত বেশি এক্সপার্ট হয়ে গেল যে তারা যে কোনো জিনিস নিখুঁতভাবে বানাতে সক্ষম। অনেকেই হয়তো শুনেছেন যে চায়নার প্রতিটা ঘরে ঘরে এক একটা ফ্যাক্টরি আছে। হ্যাঁ, আর সেই ফ্যাক্টরিগুলোতে সেখানকার সাধারণ মানুষজনই কাজ করতে থাকে। দক্ষ জনসংখ্যা তো তৈরি হলো, কিন্তু এত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা কি হবে? তারা ভেবে দেখলো, পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলোকে যদি কোনোভাবে আকৃষ্ট করে চীনে নিয়ে আসা যায়, তাহলে এই কর্মসংস্থানের সমস্যাটা অনেকাংশেই দূর হবে। তারা ঠিক করলো, বাইরের দেশের কোনো কোম্পানি যদি চায়না এসে ব্যবসা করতে চায়, তাদের ফ্যাক্টরি বানাতে চায়, তাহলে চায়না সরকার তাদের কাছ থেকে কোনো রকম ট্যাক্স নিবে না। যে কোনো বিদেশি কোম্পানির জন্য এটা কিন্তু বেশ লোভনীয় একটা অফার। সেই সময়টাতে চায়না তাদের লোকাল প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে 30% ট্যাক্স আদায় করছিল, অথচ বিদেশি কোম্পানিগুলোর জন্য কমপ্লিটলি ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। এই সুযোগ কেই বা হাতছাড়া করতে চাইবে বলুন? একদিকে তারা সস্তায় কাজ করানোর জন্য দক্ষ লোক পাচ্ছে, অন্যদিকে ট্যাক্সও ফ্রি। শুধু তাই নয়, যে কোনো কোম্পানি চায়নায় তাদের ফ্যাক্টরি বসাতে চাইলে তাদের যা যা দরকার হবে সেই সবকিছুই তাদেরকে রেডিমেড দেওয়া হবে। কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য যে কাঁচামালগুলো লাগবে তা কোথায় কিভাবে খুব সহজে পাবে তার সোর্সও ঠিক করে দেওয়া হলো। আর এর সাথে সাথে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে চায়নার রাজনৈতিক স্বস্তি। কারণ বিদেশি প্রতিষ্ঠানগুলো কোনো দেশে বিজনেস করতে গেলে সবার আগে সেই দেশের রাজনৈতিক অস্থিরতাটা কেমন সেটাও বিশেষভাবে বিবেচনা করতে হয়। কিছুদিন পর পর সরকার চেঞ্জ হওয়া, রাজনৈতিক অস্থিরতা চলা যে কোনো ব্যবসার জন্য পরিবেশ পরিপন্থী। এত সুযোগ সুবিধা পেয়ে বড় বড় প্রতিষ্ঠানগুলো চায়না এসে নিজেদের ফ্যাক্টরি বসাতে শুরু করলো। ফলস্বরূপ বিশ্বের বড় বড় লাক্সারি ব্র্যান্ডস যেমন টেসলা, বিএমডব্লিউ, মার্সিডিজ, অ্যাপল, রোলস রয়েসের মতো সব কোম্পানিগুলো অল্প সময়ের মধ্যে চায়নায় ব্যবসা নিয়ে আসলো। কিন্তু চায়না এই বিদেশি কোম্পানিগুলোকে এত সুবিধা দিচ্ছিল কেন? এতে তাদের লাভ কি? আসলে এটা ছিল তাদের মাস্টার প্ল্যানেরই একটা পার্ট। বাইরের নামি দামি ব্র্যান্ডগুলো প্রতি বছর প্রচুর পরিমাণে অর্থ সময় ব্যয় করে ইনোভেশন, রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে। কিন্তু
সবশেষে যখন এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে, তাতে চীনের মানুষজন বড় ব্র্যান্ডগুলোর এই বহু টাকা ও সময় ব্যয়ে অর্জিত সিক্রেটগুলো খুব সহজে পেয়ে যায়। চীনের মানুষজন এতটাই দক্ষ যে কোনো কিছু খুব সহজেই অ্যাডাপ্ট করে নিয়ে সেম কোয়ালিটির প্রোডাক্ট খুবই নিখুঁতভাবে নকল করে ফেলতে পারে। এরপর তারা সেগুলোকে ছড়িয়ে দিতে শুরু করলো লোকাল প্রতিষ্ঠানগুলোর কাছে, এবং একই জিনিস তারা নিজেরাও লোকালি তৈরি করতে শুরু করে দেয়। এভাবেই চীনের প্রতিটা ফ্যামিলি, প্রতিটা ঘর হয়ে ওঠে ছোটখাটো একটা ফ্যাক্টরি। চায়নার মানুষজন নিজেদের ঘরে বসেই ঝুড়ি, টুপি, ব্যাগ থেকে শুরু করে স্মার্টফোনের মতো বড় বড় জিনিসও বানিয়ে ফেলতে পারছে অনায়াসেই। এমনকি এখন তারা এতটাই দক্ষ হয়ে উঠেছে যে তারা অরিজিনাল পণ্যের থেকেও ভালো মানের পণ্য তৈরি করতে পারে। বিভিন্ন দেশ সাধারণত তাদের অর্থনৈতিক স্ট্যাটাস অনুযায়ী ডিসিশন নেয় কী ধরনের প্রোডাক্ট তারা উৎপাদন করবে। সাধারণত একটা দেশ অনেক উন্নত হয়ে গেলে তারা আর লো বাজেট বা লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট উৎপাদন করে না। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যারা শুধুমাত্র লাক্সারি বা অনেক নামি দামি প্রোডাক্টই বানায়। আপনার যদি কম বাজেট হয় তাহলে তাদের কাছে গিয়ে কোনো লাভ হবে না। এখানেই মূলত চায়নার বাজিমাত। তাদের কাছে বাজেট রেস্ট্রিকশন বলতে কিচ্ছু নেই। আপনার বাজেট যদি খুব সামান্যই থাকে তাহলে সেই সামান্য দামের মধ্যেই চায়না আপনাকে প্রোডাক্ট বানিয়ে দেবে, যেটা অবশ্যই নিম্নমানের প্রোডাক্ট হবে। আবার নামি দামি ব্র্যান্ড যাদের বাজেটও অনেক বেশি, তাদের জন্য চায়না ঠিকই টপ কোয়ালিটির প্রোডাক্ট বানিয়ে দেবে। একটা বোতাম থেকে শুরু করে নিউক্লিয়ার অস্ত্র, এমন কোনো জিনিস নেই যা চায়না বানায় না। আর সেজন্যই চায়নাকে বলে ওয়ার্ল্ডস ফ্যাক্টরি বা বিশ্বের কারখানা। তাহলে কি চায়না শুধু পণ্য বানিয়েই একটা গরিব দেশ থেকে গত 40 বছরের ব্যবধানে দ্বিতীয় অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে? এর উত্তর হলো না। এবার তাহলে চীনের আরেক পরিকল্পনার কথা শোনা যায়। বর্তমানে চায়নার জিডিপি $18 ট্রিলিয়ন কাছাকাছি। চায়না মূলত টার্গেট করে স্বল্প উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোকে, যাদের দেশের উন্নয়ন প্রয়োজন কিন্তু অর্থের যথেষ্ট অভাব। চায়না তাদেরকে অফার দেয়, আমরা তোমাদের প্রজেক্ট এক্স আমাদের নিজ খরচে বানিয়ে দেব। যা খরচ হবে সেটা শোধ করার জন্য সেই ছোটখাটো দেশটাকে যথেষ্ট সময় দেওয়া হয়। কিন্তু আস্তে আস্তে সেই ঋণের বোঝা এতই বেড়ে যায় যে স্বল্প উন্নত একটা দেশের পক্ষে সেই ঋণ পরিশোধ করা আর সম্ভব হয়ে ওঠে না। এর প্রমাণ হিসেবে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দিকে তাকান। এমনকি বাংলাদেশেরও পদ্মা সেতু এবং মেট্রো রেল সহ আরও অনেক অবকাঠামো চায়নার অর্থায়নে তৈরি। চায়না মূলত নিজেই সব ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো করে এবং নিজের দেশের মানুষকে শ্রমিক হিসেবে কাজে লাগায়। মানে এক ঢিলে দুই পাখি। সম্পূর্ণ কাজ শেষ করে দিন শেষে বিপুল পরিমাণ অর্থ নিয়ে চলে যায়। এটাই মূলত তাদের উন্নয়নের আরেকটা স্ট্র্যাটেজি। চায়না এভাবেই বিভিন্ন দেশকে মোটা অঙ্কের ঋণ দিয়ে দেউলিয়া বানিয়ে সেই দেশের মাথা হয়ে যায়। চীনের এই স্ট্র্যাটেজি এখন আমেরিকা এবং রাশিয়ার ভয়ের কারণ। আমেরিকা অনেকবার চাইনিজ পণ্য বয়কট সহ চাইনিজ প্রোডাক্টের উপর 25% পর্যন্ত ট্যাক্স বসানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি। দিন যত গেছে এর চাহিদা বেড়েই চলছে। এইসবের পাশাপাশি চায়নার আধুনিক প্রযুক্তি যেমন 5G, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক্স উৎপাদন ক্ষমতা তাদেরকে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে এগিয়ে নিয়ে যাচ্ছে। চায়না তাদের জিডিপির একটা বিশাল অংশ রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করে, যার কারণে তারা এখন আধুনিক প্রযুক্তিতে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। চায়না আরও আগেই এটা বুঝে গেছে যে ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এই বিষয়গুলোর গুরুত্ব দিন দিন বাড়তেই থাকবে। এজন্যই তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসছে যেন এই প্রযুক্তির দিক থেকে নিজের একটা শক্ত অবস্থানে দাঁড়াতে পারে। শুধু উৎপাদন এবং প্রযুক্তির দিক থেকেই নয়, সামরিক দিক থেকেও চায়না এখন সেরাদের কাতারেই থাকবে। চাইনিজ মিলিটারি, যার নাম PLA বা পিপলস লিবারেশন আর্মি, হয়তো বুঝতেই পারছেন যে এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী, যেখানে 20 লাখেরও বেশি সক্রিয় সেনা রয়েছে। আর শুধু সংখ্যাই নয়, আধুনিক প্রযুক্তি, উন্নত অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেও চায়না অনেক এগিয়ে। চায়নার সেনাবাহিনী আধুনিক ট্যাঙ্ক, সাজোয়াজান এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত। তাদের অগ্রাধিকার হচ্ছে রোবোটিক্স এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন, যা যুদ্ধক্ষেত্রে ভবিষ্যৎকে বদলে দিতে পারে। উইং লঞ্চ এবং CH-5 এর মতো ড্রোন ব্যবহার করে তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক অভিযানের দক্ষতা বাড়িয়ে চলছে। চায়নার সাবমেরিন বহরও কিন্তু দেখার মতো। তাদের পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন সামুদ্রিক যুদ্ধশক্তিকে আরও শক্তিশালী করেছে। এমনও শোনা যায় চায়নার পারমাণবিক অস্ত্রভাণ্ডারে প্রায় 350টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা চায়নাকে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এত সাফল্যের পরও চায়নাকে নিয়ে বিতর্ক এবং নেগেটিভিটিরও কিন্তু শেষ নেই। কোনো কিছু অর্জন করতে হলে তার বিনিময়ে কিছু না কিছু তো হারাতেই হয়। গত কয়েক দশকে চায়না যেমন শিক্ষা, কারিগরি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে, তার সাথে নিজেদের পরিবেশগত ভারসাম্যও হারিয়েছে। চীন পরিবেশের দিক থেকে সবচেয়ে দূষণপ্রবণ এলাকা। আমরা শুনেছি যে মহাকাশ থেকে যদি পৃথিবীর কোনো একটি জিনিস দেখা যায় সেটা হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। তবে সাম্প্রতিক সময়ে
চীনের আরেকটা জিনিস দূর দূরান্ত থেকে দেখা যায়, আর সেটা হলো মাত্রাতিরিক্ত পলিউশন। গত কয়েক দশকে চায়নায় যে ব্যাপকভাবে ডেভেলপমেন্ট হয়ে আসছে, তার সাথে কলকারখানার সংখ্যাও অনেক বেড়েছে যানবাহনের সংখ্যাও, আর এর ফলে ব্যাপকভাবে গ্রিনহাউস ইফেক্ট তৈরি হচ্ছে। টেবিল চেয়ার বাদে চারপা বিশিষ্ট এমন কোনো জিনিস নেই যেটা চাইনিজরা খায় না। পোকামাকড় থেকে শুরু করে সাপ, বিড়াল, কুকুর, কুমির সব কিছুই খাওয়া হয়। চায়নার গুয়ানজি প্রদেশে প্রতি বছর ডগ মিট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যার জন্য বছরে লাখ লাখ কুকুর মেরে ফেলা হয়। আর চাইনিজদের বাদুড় খাওয়ার গল্প তো মনে হয় অনেকেই জানেন, যেখান থেকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মহামারীটির জন্ম হলো। হ্যাঁ, এই যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়া করোনা ভাইরাস মহামারীর সূচনাও চায়না থেকেই হয়েছিল। আমরা দেখেছি কিভাবে 2019 সালের শেষ দিকে উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। বিশ্বের সবাই জানে আমেরিকার সাথে চায়নার সম্পর্ক খুব একটা ভালো না, কারণ এই করোনা ভাইরাসের কারণে আমেরিকার অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। তবে এখানেও কিছু প্রশ্ন থেকেই যায়, তাহলে কি চায়না নিজেদের লাভের জন্য এমন একটা মহামারীকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল? এই সময়টাতে মাস্ক, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু এই ধরনের জিনিসগুলোর চাহিদা ও প্রোডাকশন বহুগুণে বেড়েছিল, তা আমরা নিজেরাই দেখেছি। আর এই জিনিসগুলোর বেশিরভাগই কিন্তু চায়না থেকে এসেছে। পুরো বিশ্বে যত মাস্ক বানিয়ে বিক্রি করা হয়েছে তার প্রায় অর্ধেক এসেছে শুধু চায়না থেকেই। সেই সময় চায়না দিনে 10 মিলিয়ন মাস্ক প্রোডাকশন করত। সিনোফার্ম ভ্যাকসিনও চায়নারই তৈরি। এইসব কারণেই এই তর্কটা থেকেই যায়। এছাড়াও চায়নায় আছে বেশ কিছু গোপন এবং অদ্ভুত প্রজেক্ট। আপনাদের আগ্রহ থাকলে সেগুলো নিয়েও আমরা ভিডিও বানাবো। আপনার আগ্রহের কথা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। বিশ্বমঞ্চে চায়নার শক্তি এবং প্রভাব নিঃসন্দেহে অতুলনীয়। সামরিক, অর্থনীতি এবং প্রযুক্তি সব ক্ষেত্রেই তারা নিজেদেরকে দিনকে দিন আরও শক্তিশালী অবস্থানে নিয়ে সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করছে। তবে ভবিষ্যতে তাদের এই যাত্রা তাদেরকে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, চায়না কি পারবে নিজেদেরকে আমেরিকার চেয়েও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে? আজ এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।